আপনি দেখছেন যে খুব সম্প্রতি অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আপনি যদি মিটফোর্ডের ঘটনা, খুলনার ঘটনা, সাথে যুক্ত হয়েছে মানে চাঁদপুরের ঘটনা, এগুলো নিয়ে বাংলাদেশে সত্যিকার অর্থে বাংলাদেশে একটু চিন্তার বিষয় যে এত বড় বড় ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। কিন্তু এই বিষয়গুলো দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানকে একেবারে টার্গেট করে যে অশ্রাব্য ভাষায় মিছিল, গতকালও দেখলাম যে বিএনপির মিছিল থেকে আবার জামাতকে টার্গেট করে একেবারে অশ্রাব্য ভাষায় মিছিল। কিভাবে দেখছেন বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে যদি আমি আপনি জানতাম তাহলে তো আসলে এই টকশোর প্রয়োজন ছিল না, বা আমরা যে প্রোগ্রামগুলো করতেছি সেগুলোরও আসলে প্রয়োজন ছিল না। সবাই যখন আসলে আপনার গন্তব্য সম্পর্কে জানে না তখনই নানান ধরনের বক্তব্য আসে, এবং আমরা মোটামুটি সবাই লক্ষ্য করছি যে গণ অভ্যুত্থানের পর থেকে এক ধরনের অনিশ্চয়তা, অর্থাৎ নির্বাচন কখন হবে, রাষ্ট্র সংস্কার কোনগুলো আসলে হবে কোনগুলো হবে না, আমাদের প্রত্যাশার কতটুকু পূরণ হবে, এছাড়া গণহত্যার বিচার নিয়ে আসলে সরকারের ভাবনা কি, নানান ধরনের অনিশ্চয়তা আছে। আর যখন অনিশ্চয়তা থাকে তখন কিন্তু নানানজন নানান ধরনের বক্তব্য দেয়। সেই জায়গা থেকেই আসলে বিএনপি বলেন, জামাত বলেন, বা আমাদের দল গণ অধিকার পরিষদ বা অন্যান্য দল, তাদের নেতাদের বক্তব্যের মধ্যে নানান ধরনের পার্থক্য আমরা লক্ষ্য করছি। এবং বিশেষ করে আপনি যেটি বললেন যে জামাত ইসলামের যে প্রোগ্রাম, সেখান থেকে যে ধরনের মন্তব্য আসলো, এর প্রেক্ষিতে আবার বিএনপির বা ছাত্রদলের প্রোগ্রাম থেকে ভিন্ন মন্তব্য। তো আমার মনে হয় যে সব কিছু অনাকাঙ্ক্ষিত। আমরা আসলে এই ধরনের বাংলাদেশ চাই না। আমরা অন্তত চেয়েছিলাম যে ফ্যাসিবাদ বিরোধী যে আমরা যে শক্তি হাসিনার পতন ঘটালো এবং হাসিনাকে ধাক্কা দিয়ে দিল্লি পাঠালো, এই শক্তির মধ্যে একতা থাকবে এবং আমরা সবাই মিলেমিশে থাকব এবং নতুন বাংলাদেশ গঠন করব। কিন্তু সেই না, রাশিদ, মিলেমিশে থাকা রাশিদ খান জরুরি না। আপনাদের মধ্যে বিতর্ক হোক, আপনারা প্রতিযোগিতা করুন রাজনীতি নিয়ে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি বাংলাদেশে এখন যারা আছে, যে রাজনৈতিক দলগুলো আছে, তারা সরাসরি এভাবে একেবারে একে অপরকে মানে অসম্মানজনক ভাষায় গালাগালিতে কেন বলে মনে করছেন? আপনি কিন্তু আছেন এই দলগুলোর সাথেই, আপনারা আছেন। যেমন আপনাদের দেখেন, গণ অধিকার পরিষদ, ওই যেমন জামাত সহ ইসলামী দলগুলো যে সেখানেও আপনারা যাচ্ছেন, বিএনপির সাথেও আছেন। তো নিশ্চয়ই এটা আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কি আসলে। দেখেন, এটি অত্যন্ত দুঃখজনক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হয়েছে। এমনকি একটি ইসলামিক দলের শীর্ষ নেতা তিনিও একটি বক্তব্য দিয়েছেন যে চাঁদা ওঠে পল্টনে, যায় লন্ডনে, ভাগ যায় লন্ডনে। তো এই বক্তব্য আসলে তিনি দিতে পারেন না। আজকে আবার দেখলাম যে ওই দলের সর্বোচ্চ নেতা আমির আবার তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বললেন যে আমাদের বক্তব্য এবং আচরণে কেউ কষ্ট পেলে আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু ঘটনা তো আসলে ঘটে গেছে, এক। দ্বিতীয়ত আবার জামাত ইসলাম বা আপনার শিবিরের যে প্রোগ্রামগুলো তারা করলো, তাদের এই প্রোগ্রামের আসলে কতটুকু প্রয়োজনীয়তা ছিল? কারণ মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো সেটা অবশ্যই খুবই দুঃখজনক, এবং এই ঘটনার প্রতিবাদ সবাই জানিয়েছে। কিন্তু সেখানে দেখবেন যে আসলে তাদের মধ্যে যে ব্যবসায়িক দ্বন্দ্ব যেটা গণমাধ্যমে এসেছে, এবং উভয়ই কিন্তু যুবদলের কর্মী, যে মারা গেছে সেও যুবদলের সাথে বিভিন্ন ছবি টবি আমরা দেখলাম। তো বলা যায় এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার যদি আপনি সেইভাবে দেখেন। এবং আমরা জনগণ হিসেবে প্রতিবাদ করতে পারি, জামাতও প্রতিবাদ করতে পারে। কিন্তু জামাত এটাকে আবার আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে রাজনৈতিকভাবে নিয়েছে। এইটাকে তারা একজন ব্যবসায়ী হিসেবে দেখিয়ে একজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে, সেই ধরনের একটি প্রেক্ষাপট তৈরি করে তারা কিন্তু প্রতিবাদ করেছে। তারা যদি যুবদলের একজন কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেইটা যদি স্পষ্ট করে প্রতিবাদ করত তাহলে তাদের ভাষাটা আবার এরকম হতো না। দ্বিতীয়ত আমি দেখলাম যে এই যে হত্যাকাণ্ডের প্রতিবাদ করছে সেখানে আবার তারা তাদের দলের স্লোগান দিচ্ছে যে সবার প্রিয় মার্কা, সবার সেরা মার্কা দাঁড়িপাল্লা মার্কা। তো বিষয়গুলো আসলে আমার কাছে মনে হয়েছে যতটুকু প্রতিবাদ হয়েছে, যতটা না আসলে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ, মানে এই হত্যাকাণ্ড যাতে না ঘটে বা বিচার সে প্রতিবাদ, তার থেকে আসলে রাজনীতি বেশি হয়েছে। কারণ এই সময় আমরা দেখলাম যে বিএনপির সর্বোচ্চ নেতাকে নিয়ে যে ধরনের মন্তব্য, এটা তো অনাকাঙ্ক্ষিত। এবং জামাতের আমিরের যে ফেসবুক পোস্ট, সেখানেও দেখলাম যে পরবর্তীতে তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন। কিন্তু এই যে ঘটনা ঘটে গেল, দ্বিতীয়ত আবার গতকাল আপনার আমরা দেখলাম যে ছাত্রদল বা
বিএনপির মহানগরের প্রোগ্রাম থেকে যে ধরনের স্লোগান আসলো সেটা অনাকাঙ্ক্ষিত। এই মুহূর্তে দেখেন কে রাজাকার আর কে রাজাকার না, এই কথা কিন্তু অনাকাঙ্ক্ষিত। কারণ হাসিনা কিন্তু যে কোটা সংস্কার আন্দোলন 2024 আবার শুরু হলো, এই সময় 14 জুলাই শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চার সাথে তুলনা করেছিল। সে বলেছিল যে চাকরি কি মানে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে নাকি রাজাকারের বাচ্চারা পাবে। এই কথা বলার কারণে কিন্তু হাসিনার নির্মম পতন হয়েছে, শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমেছে। তো আমার মনে হয় জামাত ইসলামের সমালোচনা অবশ্যই থাকবে, বিএনপির থাকবে, আমাদের থাকবে, কিন্তু এইভাবে আসলে স্বাধীনতার 54 বছর পরে রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি, এই কার্ডগুলো না খেলাই ভালো। কারণ আমরা একসময় দেখেছি যে বিএনপি জামাত একসাথে জোটে ছিল, এমনকি আমরা পরবর্তীতে তাদের জোট ভেঙে গেছে সেটাও দেখেছি। আমরা একসাথে বিএনপির সাথে আমাদের দল গণ অধিকার পরিষদ যুগপৎ আন্দোলন করেছি। তো আমার কাছে মনে হয় যে দলগুলো আসলে এখন বেসামাল, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদেরকে তারা সামাল দিতে অনেকটা আসলে পারতেছে না। সেটা সব দলেরই, শুধুমাত্র যে বিএনপি বা মধ্যপন্থী দল গণ অধিকার পরিষদ এরকম না। ইসলামিক দলগুলোর নেতাকর্মীদের যে কমেন্ট, আমি তো অবাক হয়ে যাই। এই আপনার যদি এই যে টক শো ফেসবুকে বা ইউটিউবে প্রচারিত হচ্ছে, কমেন্টগুলো চেক করবেন, যে ধরনের মানে ভিন্ন ভাষায় কমেন্ট করে আমি অবাক হয়ে যাই। আমি মাঝে মধ্যে চেক করি যে আমার পোস্টে কারা কারা কমেন্ট করছে। তো সেই জায়গায় আমি দেখলাম যে মানে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, তাদের যে ভাষা আমি যে ধরনের প্রত্যাশা করি, ভাষাটা আসলে ওই ধরনের না। তারা যেভাবে ব্যক্তিগত আক্রমণ করে, দেখেন জামাত ইসলাম তো একসময় ধানের শীষ প্রতীক নিয়ে ইলেকশন করেছে, তাই না? এখন তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যে বিএনপির সাথে যারা আছে এরা সবাই ফেসিবাদের দোসর। এটা কিন্তু জামাত ইসলামের তৃণমূলের কর্মীদের কমেন্ট দেখে আমার কাছে মনে হয়, কিন্তু তারা ভুলে গিয়েছে যে তারা 18 সালেও কিন্তু এই ধানের শীষ প্রতীক নিয়ে ইলেকশন করেছে।